আজ আমাদের টপিক 19 শতকের শিক্ষা সংস্কার অর্থাৎ 19th সেঞ্চুরি বেঙ্গল এডুকেশনাল রিফর্মস। শিক্ষার ক্ষেত্রে 19 শতকে কী কী সংস্কার হয়েছিল সেইগুলো আমরা তুলে ধরবো এবং তার সঙ্গে সঙ্গে আজকে যেই টপিকটা আলোচনা করবো যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পড়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষার মধ্যে দ্বন্দ্ব। প্রাচ্য আর পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে দ্বন্দ্ব অর্থাৎ কনফ্লিক্ট বিটুইন ওরিয়েন্টাল অ্যান্ড ওয়েস্টার্ন এডুকেশান। এই দুটো টপিক আজকে আমরা আলোচনা করব। এই দুটো টপিক থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এক্সামে এসে থাকে, তো তাই জন্য এই টপিকটা মন দিয়ে পড়বে, মন দিয়ে বোঝার চেষ্টা করবে। আর হ্যাঁ, আমি যখন আছি তো এই টপিকটা হচ্ছে আইডিয়াটা, কনসেপ্টটা টোটাল ক্লিয়ার করব, দেন তারপরে হচ্ছে টপিকটা পুরো বুঝলে হচ্ছে তারপরে আর কিছু থেকে যাবে না, জাস্ট এমনি সব কিছু মনে রেখে দিতে পারবে। তো এইখান থেকে প্রথমেই আমি কি বলবো যে এইখানে এই টপিকটাকে আগে ক্লিয়ার করি, দেন তারপরে হচ্ছে ডিটেলস কী কী রয়েছে সেইগুলো আলোচনা করব। 19 শতকে শিক্ষা সংস্কার। 19 শতকে কী এমন হলো যে শিক্ষা সংস্কার প্রয়োজন হলো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো এটা হচ্ছে প্রথম প্রশ্নের ক্ষেত্রে প্রথম উত্তরটা হচ্ছে আমরা দিয়ে দিই। 19 শতক মানে 19 শতকের ক্ষেত্রে কী হচ্ছে, ব্রিটিশরা আসছে হচ্ছে ভারতে। ব্রিটিশরা বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মনে পড়ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসছে তো তখন কি ভারতের আগে হচ্ছে অন্যান্য শিক্ষা ব্যবস্থা ছিল। অন্যান্য শিক্ষা ব্যবস্থা কি ভারতের আগে পর্যন্ত সংস্কৃত ছিল হচ্ছে আরবি, ছিল হচ্ছে ফার্সি আর ফরাসি এক নয়, ফার্সি, আরবি, সংস্কৃত এইসব সাবজেক্টগুলো, এইসব বিষয় নিয়ে হচ্ছে এখানে পড়াশোনা হতো। মাদ্রাসা ছিল, টোল ছিল, পাঠশালা ছিল, এইসব বিষয়গুলো ছিল। কিন্তু ব্রিটিশরা যখন আসছে, এসে এখানে কি করছে, এখানে হচ্ছে এই ভারতীয় শিক্ষাগুলোকে স্টপ করে দিয়ে তাদের শিক্ষাটাকে এখানে প্রচলন করছে, তাদের শিক্ষাটাকে এখানে চালাচ্ছে। হ্যাঁ, এই শিক্ষা যে চালাচ্ছে তার পেছনে নিশ্চয়ই তাদের একটা বড় স্বার্থ কাজ করবে। কি স্বার্থ কাজ করবে সেটা হচ্ছে আমরা অবশ্যই দেখব। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে কি, এই যে ভারতীয় শিক্ষাটাকে স্টপ করে তাদের শিক্ষাটাকে চালাচ্ছে, এইটাই হচ্ছে প্রাচ্য আর পাশ্চাত্য শিক্ষার মধ্যে দ্বন্দ্ব। কীভাবে এটাকে স্টপ করছে, কীভাবে ওইটাকে চালাচ্ছে, এটাই হচ্ছে দ্বন্দ্ব। এবার হচ্ছে প্রাচ্য কোনটা, পাশ্চাত্য কোনটা। পাশ্চাত্য শিক্ষা হচ্ছে সেইটা যেটা ব্রিটিশরা নিয়ে আসছে, অর্থাৎ হচ্ছে তাদের ওই ইংলিশ শেখাটাকে হচ্ছে বলা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা। আর প্রাচ্য শিক্ষা কি আমাদের দেশের যেই শিক্ষাটা ছিল, সে আরবি বলো, ফার্সি বলো, সংস্কৃত বলো, এটাকে বলা হচ্ছে প্রাচ্য শিক্ষা। তো অর্থাৎ কি প্রাচ্য শিক্ষা স্টপ হয়ে যাবে এবং পাশ্চাত্য শিক্ষা তৈরি হবে। তো এইটাই হচ্ছে এই টপিকে আলোচনার বিষয়। ঠিক আছে, প্রাচ্য আর পাশ্চাত্যটা নিয়ে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। দেন তারপরে এবার হচ্ছে আসা যাক, এখান থেকে আমরা দেখবো যখন টপিকটা টোটাল পড়বো, এক্ষেত্রে আমরা দেখবো এই যে অনেক ব্রিটিশরা বলছে কি যে এখানে প্রাচ্য শিক্ষাই থাকা দরকার, পাশ্চাত্য শিক্ষাকে আনার দরকার নেই। এমনকি ইস্ট ইন্ডিয়া কোম্পানিও বলছে না, পাশ্চাত্য ইংলিশ শিক্ষা হচ্ছে এখানে আনার কোনো দরকার নেই, এখানে হচ্ছে এদের যা যা শিখেছে এই সংস্কৃত বা আরবি, ফার্সি এইসব দিয়ে কাজ মিটিয়ে নাও। এইটা বলার পেছনে কারণ কি, এইটা বলার পেছনে সবথেকে বড় কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে ভয় খাচ্ছিল যে যদি আমরা ভারতীয়রা যদি তাদের ওই শিক্ষা গ্রহণ করি, তাদের হচ্ছে এই পাশ্চাত্য শিক্ষা, ইংলিশ শিক্ষা যখন গ্রহণ করব, তখন হচ্ছে কি আমাদের মধ্যে শিক্ষার যুক্তিতর্কের মধ্যে দিয়ে যখন আমরা এগুলোকে পড়াশোনা করব, তখন হচ্ছে কি আমাদের মধ্যেও এই স্বস্বাধীনতার দাবিটা জাগরিত হবে এবং একদিন আমরা স্বাধীনতার জন্য লড়াই করব এবং হচ্ছে আমরা এদের কবল থেকে বেরিয়ে আসবো। এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগে বুঝে গেছিল। কিন্তু তার সঙ্গে সঙ্গে কি দুটো গোষ্ঠী ছিল, ব্রিটিশরাও ছিল এই গোষ্ঠীর মধ্যে। এক ব্রিটিশ গোষ্ঠী বলছে, কিছু ব্রিটিশ হচ্ছে লেখক, রাইটার, তোমার হচ্ছে বিশেষজ্ঞ, তারা বলছে যে না, এই ভারতীয় শিক্ষার মধ্যেই হচ্ছে ভারতীয় আরবি, ফার্সি এইগুলোকে শিক্ষা দেওয়া হোক, এর মধ্যে দিয়ে তোমার হচ্ছে ভারতীয়রা যা শিখবে এদেরকে কাজে লাগিয়ে দিয়ে হচ্ছে দেন তারপরে আমরা সব কিছু মিটিয়ে নেবো। আর একটা এই ব্রিটিশ গোষ্ঠী রয়েছে যারা বলছে কি না, ভারতীয়দেরকে ব্রিটিশ শিক্ষা দেওয়া হোক, কারণ কি ভারতীয় এই শিক্ষা দীক্ষা হচ্ছে একদম পচনশীল, এইগুলো হচ্ছে খুব বাজে, এরকমভাবে ক্রিটিসাইজ করে হচ্ছে ভারতীয় ইতিহাসকে লেখা হতো। দেন তারপরে আরেকটা কী বলা হতো, ভারতীয়দের যদি ইংলিশ শিক্ষাটা দেওয়া হয় তাহলে কী হবে, ভারতীয়দের এমনভাবে একটা নতুন প্রজন্ম সৃষ্টি করা যাবে যারা হচ্ছে জন্মগতভাবে ভারতীয় তো হবে, কিন্তু তারা কাজকর্ম, তাদের বিচারের ক্ষেত্রে তারা ব্রিটিশ হয়ে যাবে। অর্থাৎ কি এখানে জন্মাবে কিন্তু হচ্ছে আনুগত্য থাকবে, অর্থাৎ হচ্ছে চাকর থাকবে হচ্ছে ব্রিটিশদের, এরকম ভেবেছিল হচ্ছে কিছু ব্রিটিশ বিশেষজ্ঞরা। তো এবার কি দুজনের মধ্যে দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব কি দেখবে যে প্রাচ্য শিক্ষা অর্থাৎ হচ্ছে এই দেশের আরবি, ফার্সি এইসবগুলোকে হচ্ছে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হবে। দেন হচ্ছে কি ইংরেজি শিক্ষাটাকে, পাশ্চাত্য শিক্ষাটাকে এখানে প্রচলন করা হবে। এবং পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে এই যে
ভারতীয় মানুষজনেরা এই পাশ্চাত্য শিক্ষাটাকে এতভাবে নেবে কেন, এতভাবে সঙ্গে সঙ্গে গ্রহণ করবে কেন? এর পেছনে যেই যুক্তিটা সেটা হচ্ছে কি চাকরি, অর্থ। মানুষ বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন। সেই অর্থ যখন প্রয়োজন লাগলো তখন কি হলো, তখন হচ্ছে এখানে মানুষজনের যে যখন কাজের প্রয়োজন হলো তখন তারা কাজ করতে যাবে কোথায়? ব্রিটিশরা তো এখানে এসছে, এখানে এসে কোর্ট কাছারি আদালত সব কিছু হচ্ছে বানিয়েছে। যখন এই সব জায়গাগুলো বানিয়েছে, তাদের সেই সব জায়গায় যখন কাজের প্রয়োজন হলো, সেই সব জায়গায় কাজ করতে গেলে কোন ভাষার প্রয়োজন হবে? ইংরেজি ভাষার প্রয়োজন হবে, কারণ কি কোর্ট ফোর্টের সব কিছু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফ্যাঙ্গুয়েজ ব্রিটিশদের সঙ্গে কাজ করতে হবে, তারা ইংলিশ জানে। তো তখন কি ভারতীয় মানুষেদের, ভারতীয় বাঙালিদের, ভারতীয় টোটাল ভারতীয় মানুষেদের তখন হচ্ছে তাদের সঙ্গে কাজ করতে গেলে ইংরাজির প্রয়োজন হতে থাকলো। তাই জন্য কি ভারতীয়রা হচ্ছে ইংরাজি শিক্ষার দিকে হচ্ছে এগোতে থাকলো এবং ইংরাজি গ্রহণ করলো। এইভাবে কি আস্তে আস্তে হচ্ছে সংস্কৃতের দিকটা হচ্ছে দমতে থাকলো, সংস্কৃত আরবি এইসব দিকে দমতে থাকলো এবং হচ্ছে তারা ইংরাজি শিক্ষার প্রতি আগ্রহ দেখাতে থাকলো এবং হচ্ছে পাশ্চাত্য শিক্ষাটা আরও বেশিভাবে ছড়িয়ে যেতে থাকলো। বিভিন্ন মানুষজনেরা বিভিন্ন স্কুল কলেজ সব কিছু বানাবে এই পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে, সেইগুলো আমরা দেখব। দেন সবার শেষে, যদি এটা এখন এই ক্লাসে দেখবো না, কিন্তু সবার শেষে দেখব এই তাদের হচ্ছে ব্রিটিশরা যেই পাশ্চাত্য শিক্ষা দিল সেই থেকেই হচ্ছে সেই শিক্ষা থেকেই আমরা হচ্ছে শিক্ষা গ্রহণ করে আমরা গোটা বিদেশের ইতিহাস জানতে পারছি, কীভাবে চারিদিকে সব হচ্ছে রেভলিউশন হচ্ছে। সেই সকল তথ্যগুলো হচ্ছে এই পড়াশোনার মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে সেই সকল জিনিসগুলো আস্তে আস্তে দেখছি, বুঝছি। আমাদের মনেও একদিন এই স্বাধীনতার ভাব জন্মাচ্ছে। তারপরে ভবিষ্যতে কি দেখব আমরা, যে ভারত কিভাবে স্বাধীন হচ্ছে। তো এই ছিল প্রাচ্য আর পাশ্চাত্য দ্বন্দ্বের হচ্ছে একটা কনসেপ্ট ক্লিয়ার ফার্স্ট। দেন তারপরে এবার হচ্ছে আমরা এই ডিটেলস টপিকটাকে আমরা ডিটেলসভাবে আলোচনা করব। তো হোপ তোমাদের এই কনসেপ্টটাকে ক্লিয়ার হয়েছে। যদি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমার কমেন্ট ছাড়া আমরা মোটিভেট হতেই পারি না। তো আমাদের একটুখানি মোটিভেট করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করা, পারলে তোমার নাম, কোথা থেকে দেখছো, এইগুলো একটুখানি বলে দিলে আর একটু ভালো লাগবে আমাদের। তো এই হচ্ছে প্রথম কথা। আর দেন হচ্ছে আরেকটা কথা বলে দিই যে আমার FBIটির লিঙ্ক, চ্যানেলের ইনস্টাগ্রাম লিঙ্ক, তোমার কি বলে টেলিগ্রাম লিঙ্ক, সব কিছু হচ্ছে ডেসক্রিপশন বক্সে রয়েছে, প্লে লিস্টের লিঙ্ক। এইগুলো দেখে হচ্ছে তোমরা সেখান থেকে প্রত্যেকটা জায়গায় যেতে পারো, দেখে হচ্ছে তোমাদের মতামত সব জায়গায় জানাতে পারো। তো এইটা ছিল হচ্ছে চ্যানেলের ব্যাপারে, কিছু হচ্ছে একটুখানি পড়ার মাঝখানে অন্য কথা। দেন এবার আসা যাক হচ্ছে পড়ার ডাইরেক্ট টপিকে। 19 শতকের বাংলা শিক্ষা সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। ইংলিশে কি বলা হচ্ছে 19th সেঞ্চুরি বেঙ্গল এডুকেশনাল রিফর্মস। ঠিক আছে, 19th সেঞ্চুরিতে বেঙ্গলের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি এডুকেশনাল রিফর্মস হয়েছিল, শিক্ষার ক্ষেত্রে কি সংস্কার হয়েছিল। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড হচ্ছে অবজারভেশন। ঠিক আছে, বৈশিষ্ট্য আর পর্যালোচনা। তো এবার আসা যাক হচ্ছে লাইন বাই লাইন তোমার হচ্ছে কী কী বলা হয়েছে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য স্বার্থে এদেশে আসে এবং হচ্ছে উপনিবেশ স্থাপন করে। তো আমরা জানি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী জন্য এসেছিলো, ব্যবসা করতে এসেছিলো। ব্যবসা করতে এসে কি ছুঁচ হয়ে ঢুকছে, পলাশির যুদ্ধ হচ্ছে, পলাশির যুদ্ধের পরে কি ধীরে ধীরে গোটা বাংলা তথা হচ্ছে গোটা ভারতবর্ষে এই ইংরেজরা নিজের আধিপত্য স্থাপন করছে। অর্থাৎ ব্যবসায়িক স্বার্থে আসছে, এসে হচ্ছে দিয়ে গোটা ভারতবর্ষকে তারা উপনিবেশ বানিয়ে ফেলছে। ভারতীয় সমাজ সভ্যতার ওপর চরম আঘাত আনছে। প্রাচ্য এবং পাশ্চাত্যের সংঘাত এদের হাত ধরেই শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইংরেজ শাসনের সূচনার পূর্বে হিন্দু মুসলিম ভারতবর্ষী পাঠশালা, টোল, মক্তব, মাদ্রাসা এইসব জায়গায় হচ্ছে পড়াশোনা করতো। এই ব্রিটিশরা যখন আসেনি, ব্রিটিশরা হচ্ছে তাদের এই পাশ্চাত্য শিক্ষা যখন নিয়ে আসেনি, তখন হচ্ছে ভারতীয় মানুষেরা কোন কোন জায়গায় শিক্ষা গ্রহণ করতো, তখন হচ্ছে কি পাঠশালার মধ্যে দিয়ে শিক্ষা গ্রহণ করতো। বিভিন্ন টোল ছিল, বিভিন্ন মক্তব ছিল, বিভিন্ন মাদ্রাসা ছিল। এখানে কী ভাষায় শিক্ষা দেওয়া হতো, আরবি ভাষায়, ফার্সি ভাষায়, সংস্কৃত ভাষার মধ্যে দিয়ে শিক্ষা লাভ করতে হচ্ছে এখানে ভারতীয় মানুষজন। 1830 খ্রিস্টাব্দে বাংলায় প্রায় প্রত্যেকটি গ্রামে পাঠশালা ছিল। 1830-এর সময় বাংলার প্রায় প্রত্যেকটা গ্রামেই পাঠশালা ছিল। টোল, মাদ্রাসা এগুলো ছিল হচ্ছে উচ্চশিক্ষার কেন্দ্র। ঠিক আছে, পাঠশালা থেকে এগিয়ে গিয়ে যখন হচ্ছে কেউ উচ্চশিক্ষা গ্রহণ করবে তখন তাদেরকে কোথায় যেতে হতো, তখন তাদেরকে মুসলিমদের ক্ষেত্রে যেতে হতো মাদ্রাসা এবং হিন্দুদের ক্ষেত্রে যেতে হতো বিভিন্ন টোলে। ঠিক আছে, বিভিন্ন কয়েকটা সংস্কৃত টোলের জায়গার নাম বলছি, পারলে তোমরা খাতায় নোট করে দাও। নবদ্বীপে টোল ছিল, মিথিলায় টোল ছিল, বারাণসীতে ছিল, বিক্রমপুরে ছিল, প্রভৃতি জায়গায় হচ্ছে বিভিন্ন সংস্কৃত টোল ছিল। এবং
আরবি ফার্সি চর্চার ক্ষেত্রে মাদ্রাসা কোথায় কোথায় ছিল? পাটনাতে মাদ্রাসা ছিল, মুর্শিদাবাদে ছিল, দিল্লিতে ছিল, লাহোরে ছিল, প্রভৃতি জায়গায় এই সকল মাদ্রাসা ছিল। এখানে কি মুসলিম ধর্মাবলম্বীরা তারা হচ্ছে এখানে শিক্ষা গ্রহণ করতে যেত। ঠিক আছে, এখানটা অবধি ক্লিয়ার। দেন তারপরে কি প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব, কনফ্লিক্ট বিটুইন ওরিয়েন্টাল অ্যান্ড ওয়েস্টার্ন এডুকেশান। ঠিক আছে, ওরিয়েন্টাল আর ওয়েস্টার্ন এডুকেশানের ক্ষেত্রে কি কনফ্লিক্ট অথবা কি দ্বন্দ্ব হয়েছিল সেটাই হচ্ছে এবার আমরা দেখব। প্রাচ্য আর পাশ্চাত্য অর্থাৎ ওরিয়েন্টাল এবং ওয়েস্টার্ন এডুকেশান এই দুটোর মধ্যে কি কি দ্বন্দ্ব হয়েছে সেইটা এবার একটুখানি দেখে নেওয়া যায়। সেইটার ক্ষেত্রে দেখতে গেলে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের বিরোধী ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম থেকেই বুঝতে পেরেছিল যে ভারতীয়রা যদি ইংরেজি শিক্ষা গ্রহণ করতে শুরু করে কোন দিন আমাদেরকেই তাড়িয়ে দেবে, দিয়ে বলবে যে আমাদেরকে যাও, তাদের মনে স্বাধীনতার ভাব জাগরিত হবে, দিয়ে তারপরে কি একদিন আমাদেরকে সরে যেতে হবে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইটা প্রথম থেকেই বুঝতে পেরেছিল, তাই জন্য তারা কি এই ইংরেজি শিক্ষার বিরোধিতা প্রথম থেকেই করেছিল যে না ভারতীয় মানুষদের ইংরেজি শিক্ষা দিতে হবে না, ওরা যা বুঝছে ওরকমভাবে ওদেরকে দিয়ে কাজ চালিয়ে নাও। কিন্তু একটা বাস্তব কথা হচ্ছে এখানে লোককে যদি ইংরেজি শিক্ষা না দিত, তারা যে ইংরেজি শিক্ষা দিয়েছে যে তাদের আমাদের ভালোর কথা ভেবে সেরকম ব্যাপার নয়। তারা আমাদেরকে ইংরেজি শিক্ষা দিয়েছে একটা কারণে যে কি এখানকার লোকজনকে যখন হচ্ছে কাজে লাগাতে হবে, আর যদি কাজে লাগাতে হয় তাহলে কি অফিসের যখন কাজগুলো চালাবে তো এখানের মানুষজনকে যদি ইংরেজিই না শেখায় তো তাহলে তাদের অফিসের কাজকর্মগুলোকে কী করে চালাতে পারবে না। তাহলে কি তাদের ইংল্যান্ড থেকে লোক এনে তাদের অফিসে কাজকর্ম চালাবে, অত টাকা পয়সা দিয়ে তারা ইংল্যান্ড থেকে যখন লোক নিয়ে আসবে তাদেরকে কি মাইনে দিতে হবে বেশি টাকা। তো এখানের কি অনেক কম খরচায় হচ্ছে মাইনে দিয়ে হচ্ছে কাজ চালিয়ে নিতে পারবে। তো এই সব হচ্ছে ছিল তাদের ভাবনায় যে না ভারতীয়দের কল্যাণ করব, ভারতীয়দের জন্য খুব ভালো কিছু করব, তার জন্য হচ্ছে এদেরকে ইংরেজি শেখাবো। তো এরকম ব্যাপার হচ্ছে, এরকম তাদের মধ্যে কোনো ভাবনা চিন্তা ছিল না। তারা নিজেদের স্বার্থ রক্ষার্থেই এই ভারতীয়দেরকে ইংরেজি শিখিয়েছিল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম থেকেই ভারতীয়রা যাতে ইংরেজি না শিখতে পারে তার হচ্ছে পক্ষে ছিল। ঠিক আছে, অর্থাৎ ভারতীয়দের ইংরেজি শিক্ষা দেওয়া যাবে না। তারা মনে করতেন স্বাধীনতা স্পৃহা বৃদ্ধি পাবে এই ইংরেজি শিক্ষার মধ্যে দিয়ে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলতো হয়তো ভারত কোম্পানি হাতছাড়াও হয়ে যাবে। তারা বুঝতে পেরেছিল যে ভারতীয়রা যদি ইংরেজি শেখা হয়তো এই হাতছাড়াও হয়ে যাবে, ভারত হাতছাড়া হয়ে যাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে। প্রাচ্যবিদ্যার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন বড়লাট ওয়ারেন হেস্টিং। ঠিক আছে, প্রাচ্যবিদ্যার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে, প্রাচ্যবিদ্যা বলতে এই দেশীয় শিক্ষায় দিতে হবে, এর হচ্ছে অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিং। আর ছিল কে? উইলসন, ছিল ম্যাকেঞ্জি, ছিল কি হেনরি প্রিন্সেপ প্রমুখ। আরবি ফার্সি সংস্কৃত এই সব ভাষার হচ্ছে এরা সাপোর্ট করতো। যে বলছো যে ভারতীয়দের ক্ষেত্রে ইংরেজি শিক্ষা দিতে হবে না, দিতে হবে হচ্ছে তাদেরকে হচ্ছে আরবি ফার্সি সংস্কৃত এইগুলোকেই শেখাও, ভারতীয়দের কোনো হচ্ছে ইংরেজি শিক্ষা দেওয়ার দরকার নেই। এটা কারা মনে করছে? এটা মনে করছে ওয়ারেন হেস্টিং, উইলসন, ম্যাকেঞ্জি, হেনরি প্রিন্সেপ প্রমুখ। এরা বলছে যে ভারতীয়দেরকে ওই প্রাচ্য শিক্ষা অর্থাৎ হচ্ছে আরবি ফার্সি সংস্কৃত এইগুলোকেই শেখাও, ইংলিশ শেখানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এই গোষ্ঠী প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট নামে পরিচিত ছিল। ঠিক আছে, অর্থাৎ যারা প্রাচ্য শিক্ষাকে সাপোর্ট করতো তারাই কি প্রাচ্যবাদী নামে পরিচিত ছিল। আর প্রাচ্যবাদীকে কি বলা হয়? ওরিয়েন্টালিস্ট। ঠিক আছে, ক্লিয়ার? ওয়ারেন হেস্টিং আরবি ফার্সি ও মুসলিম আইন চর্চার উদ্দেশ্যে 1781 কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, কে করছে? ওয়ারেন হেস্টিং। কবে? 1781 কলকাতায় মাদ্রাসাও প্রতিষ্ঠা করছে যে না এখানকার ভারতীয় লোকেরা হচ্ছে ভারতীয় ভাষা শিখুক, ইংলিশ যাতে না শিখতে পারে। তো এই জন্য কি সেই হচ্ছে এখানে মাদ্রাসাও প্রতিষ্ঠা করছে। কলকাতায় সুপ্রিম কোর্টের অন্যতম প্রধান বিচারপতি স্যার উইলিয়াম জোন্স, এই ব্যক্তি হচ্ছে ভারতীয় কালচার সম্পর্কে প্রচুর উল্টোপাল্টা লিখে দিয়ে গেছে যে হিন্দু দেবদেবতারা হচ্ছে কুসংস্কার শুধু শিখিয়েছে, এই নয় সেই নয়, পুরাতন ইতিহাস না দেখে যদি কেউ কিছু লেখে তো সেরকম হচ্ছে এই ব্যাপার। যেমন হচ্ছে একটা উদাহরণ দেবো যে বলা হয় যে ভারতের 33 কোটি হচ্ছে হিন্দু 33 কোটি দেবদেবতা আছে। তো এরা হচ্ছে এমন ট্রান্সলেট করেছে 33 কোটি মানে যে 33 প্রকার। 33 কোটি কথার অর্থ কি? যে ভারতীয় সংস্কৃতি অনুযায়ী, হিন্দু সংস্কৃতি অনুযায়ী 33 প্রকার দেবদেবতা রয়েছে। 33 প্রকার দেবদেবতার নাম
আমি একটা আমার কোনো হচ্ছে ক্লাসে করিয়েছিলাম, এনসেন্ট হিস্ট্রি ক্লাসে করিয়েছিলাম, তো 33 কোটি, সেই 33 প্রকার দেবদেবতার নাম সেখানে লেখা রয়েছে। কিন্তু এরা ট্রান্সলেট করতে গিয়ে এরম করেছে কি 33 কোটি মানে হচ্ছে 33 কোটি, যে কোটি শব্দ হয় ইংলিশে যে তোমার হচ্ছে কোটি, তো সেই করোড় বা কোটি কথা হচ্ছে এইভাবে ট্রান্সলেট করেছে। অর্থাৎ হিন্দু শাস্ত্রকে না বুঝেই, হিন্দু গ্রন্থগুলোকে না বুঝেই এইভাবে হচ্ছে উল্টোপাল্টা ট্রান্সলেট করে দিয়ে এরা হচ্ছে গেছে, ঠিক আছে। তো উইলিয়াম জোন্সও হচ্ছে তাদের মধ্যে একজন ছিল। তিনি প্রাচ্যবিদ্যা চর্চার উদ্দেশ্যে 1784-তে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স, ঠিক আছে। কলকাতা সুপ্রিম কোর্টের অন্যতম একজন বিচারপতি ছিল কে? উইলিয়াম জোন্স। তিনি কি প্রতিষ্ঠা করেছে? এশিয়াটিক সোসাইটি। কবে করেছে? 1884-তে, ঠিক আছে, ক্লিয়ার। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে এই প্রশ্নটা আছে। এছাড়াও কি রয়েছে? জোনাথন ডানকান, তিনি কোথায়? বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। এটা কবে হচ্ছে? এখানে কি সংস্কৃত ভাষায় শিক্ষাদানের জন্য এটা প্রতিষ্ঠা করা হয় 1792, ঠিক আছে। এছাড়াও লর্ড ওয়েলেসলি 1800 সালে কি করছে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করছে। ফোর্ট উইলিয়াম কলেজ কোথায়? কলকাতায়। তো এরা এই কলেজগুলো প্রতিষ্ঠা করছে। দেন পারলে হচ্ছে নোটস করে নাও। দেন হচ্ছে এবার হচ্ছে এগোই হচ্ছে আমরা পরের ক্লাসে। যাই হোক, অনেক রাতে ক্লাস করেছি, তাই জন্য তোমরা দেখে বুঝতে পারছো এনার্জি একটু আধটু হয়তো কম রয়েছে। তো ঠিক আছে, মর্নিংয়ের ক্লাসগুলোতে সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, বুঝতে পারছো তো ক্লাস কোথাও সমস্যা হচ্ছে না তো? যদি কোথাও সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই জানাও। দেন হচ্ছে পাশ্চাত্যবাদী গোষ্ঠী। প্রাচ্য দেখেছি, এবার হচ্ছে পাশ্চাত্যবাদী। প্রাচ্যকে তো এরা সাপোর্ট করছে, অর্থাৎ হচ্ছে এই আরবি ফার্সি এই সবগুলোর মধ্যে দিয়ে শিক্ষাদান করা হবে। এরা বলছে যে না, ইংলিশ শিক্ষা দেয়া হবে না। তো এরা হচ্ছে একটা গোষ্ঠী যারা একে সাপোর্ট করছে, তাদের নাম আমরা দেখলাম। তো এদের এগেনস্টে এই পাশ্চাত্য শিক্ষা দিতে হবে। পাশ্চাত্য শিক্ষার মধ্যে দিয়েই হচ্ছে উন্নতি সম্ভব, পাশ্চাত্য শিক্ষার মধ্যে দিয়ে ডেভেলপমেন্ট সম্ভব, পাশ্চাত্য শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে ব্রিটিশের লাভ হবে। তো এইটা হচ্ছে কিছু মানুষজন বিশ্বাস করতেন, কিছু মানুষজন এর পক্ষে ছিলেন। তো তারা কি, তাদেরকে কি বলা হতো? হচ্ছে পাশ্চাত্যবাদী গোষ্ঠী, ঠিক আছে। অ্যাংলিস্টিক, এদেরকে ইংলিশে কি বলা হতো? অ্যাংলিস্টিক, ঠিক আছে। এরা বাংলায় কি? পাশ্চাত্যবাদী গোষ্ঠী। এদের মধ্যে কারা ছিল? এদের মধ্যে যারা ছিল তাদের নাম হচ্ছে চার্লস গ্র্যান্ট, টমাস ব্যাবিংটন মেকলে, অর্থাৎ হচ্ছে মেকলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চার্লস গ্র্যান্ট, মেকলে, ট্রাভেলিয়ান প্রভৃতি মানুষেরা হচ্ছে এই পাশ্চাত্য শিক্ষার পক্ষে ছিল। পাশ্চাত্য শিক্ষা দিতে হবে এই মতবাদে তারা হচ্ছে বিশ্বাসী ছিল। তারা ইংরাজি শিক্ষা চর্চা ভারতের জন্য মঙ্গলজনক, এটাই হচ্ছে তারা বলতেন। তাদের মতামত ছিল এটাই যে ইংরাজি শিক্ষাই হচ্ছে ভারতের জন্য মঙ্গলজনক। এবং চার্লস গ্র্যান্ট 1792 খ্রিস্টাব্দে একটা বইতে ভারতের শিক্ষা, ধর্ম, সংস্কার এইসবের তীব্র নিন্দা করে হচ্ছে লিখেছেন যে এই পচনশীল হচ্ছে শিক্ষা বা পচনশীল নীতিকে আমরা কখনোই প্রমোট করতে পারবো না, এবং ভারতের উন্নতির জন্য প্রয়োজন হচ্ছে ইংরেজি শিক্ষার। তাই হচ্ছে ইংরেজি শিক্ষা দেয়া প্রয়োজন ভারতীয়দের। যদিও এইটার কারা বিরোধিতা করবে? এটার হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরোধিতা করবে। কারণ কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলতে যে না, ভারতীয় মানুষদের ইংলিশ শিক্ষা কখনোই দেওয়া উচিত নয়। তো তাই জন্য কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর বিরোধিতাও করেছিলেন। দেন তারপর এবার আসা যাক হচ্ছে মেকলে একটা প্রস্তাব দিয়েছিল যে কেন এই প্রাচ্য শিক্ষাকে অফ করে পাশ্চাত্য শিক্ষাকে গোটা ভারতের মধ্যে ছড়ানো যায়। অর্থাৎ হচ্ছে এই আরবি ফার্সি তারপরে সংস্কৃত এইগুলোকে স্টপ করে হচ্ছে ইংরেজি শিক্ষা দেওয়া যায়। এর জন্য কে প্রস্তাব পাঠাচ্ছে? এর জন্য প্রস্তাব পাঠাচ্ছে হচ্ছে মেকলে। তখন যখন মেকলে এই প্রস্তাবটা পাঠাচ্ছে তখন হচ্ছে ভারতের গভর্নর কে ছিল? উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিংয়ের হচ্ছে শাসনকাল ছিল। উইলিয়াম বেন্টিংয়ের সময়কাল কত? 1828 থেকে শুরু করে 1835, এই টাইমটা অবধি উইলিয়াম বেন্টিং হচ্ছে এখানে শাসন কার্য চালিয়েছিল। আর তখনই কে প্রস্তাব পাঠাচ্ছে? মেকলে হচ্ছে প্রস্তাব পাঠাচ্ছে। তখন একটা কমিটি গঠন হয়, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বলে একটা কমিটি গঠন করা হয়। এই কমিটির মধ্যে দুটো গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। একদিকে ছিল কি প্রাচ্য গোষ্ঠী এবং অন্যদিকে ছিল পাশ্চাত্য গোষ্ঠী। প্রাচ্য গোষ্ঠী বলতে কারা? যারা হচ্ছে আরবি ফার্সি এই সব ভাষাগুলোকে সাপোর্ট করতো, যে যারা মনে করতো যে এই সকল ভাষাগুলো ভারতের শিক্ষার জন্য প্রয়োজন। আর পাশ্চাত্য বলতে যারা মনে করতো যে ভারতের শিক্ষা ইংরাজির মধ্যে দিয়ে হওয়া দরকার, ইংরাজি শিক্ষা দেওয়া দরকার ভারতীয় মানুষদেরকে। প্রাচ্যর মধ্যে যারা ছিল, যেই সকল মানুষজন ছিল, তারা কে ছিল? তারা ছিল প্রিন্সেপ
ফেলব্রুক, উইলসন, এরা ছিল হচ্ছে এই প্রাচ্য ভাষাকে প্রমোট করার দিকে ছিল। এবং পাশ্চাত্যের দিকে কী ছিল? মেকলেই হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরে ছিল কি আলেকজান্ডার ডাফ, ছিল হচ্ছে কালভিন প্রভৃতি মানুষজনেরা ছিল হচ্ছে পাশ্চাত্য শিক্ষার পক্ষে। 1835 2 ফেব্রুয়ারি মেকলে বড়লাটের কাছে একটা প্রস্তাব পাঠান। সেখানে তিনি বলে যে এই প্রাচ্য শিক্ষা হচ্ছে দুর্নীতিভুক্ত, বিভিন্ন কুসংস্কার এর মধ্যে রয়েছে কি খুবই নিকৃষ্ট, এখানে কোনো হচ্ছে বিজ্ঞানের কথা উল্লেখ নেই। এই সব কথাগুলো হচ্ছে লিখে এই প্রাচ্য শিক্ষাকে ক্রিটিসাইজ করে হচ্ছে মেকলে একটা প্রস্তাব পাঠাচ্ছে তৎকালীন বড়লাটের কাছে। এবং বড়লাট কী করছে, এই সকল প্রস্তাবগুলো দেখে এবং ভারতের টোটাল অবস্থাটা দেখে তিনি রিসার্চ করে বলছে যে না, এখানে আর প্রাচ্য শিক্ষাকে কোনো অংশ দেয়া যাবে না, আমরা এখানে হচ্ছে পাশ্চাত্য শিক্ষাকে প্রমোট করব। মেকলের এখানে একটা কথা ছিল যে এই পাশ্চাত্য শিক্ষার মধ্যে দিয়ে দেখো, এখানে হচ্ছে খুব ভালো করে বুঝতে পারবে যে তারা ভারতীয় মানুষদের ভালোর কথা কখনো হচ্ছে ভাবেনি, তারা নিজেদের স্বার্থের জন্যই এখানে আমাদেরকে এই পাশ্চাত্য শিক্ষার কথা হচ্ছে, পাশ্চাত্য শিক্ষা দেওয়ার কথা ভেবেছে। এবার যদি আমরা বলি দেখো, এখানে তো ক্রিটিসাইজ করা হচ্ছে ভারতীয় শিক্ষাকে, সংস্কৃতিকে, কিন্তু ভারতীয় শিক্ষা সংস্কৃতি এই 1800 দশকে এখন হচ্ছে খুবই হচ্ছে কুসংস্কার সব কিছুতে ভরে গেছে। কিন্তু এর মানে এটা নয় যে এই ভারতীয় শাস্ত্রতে কোনো কিছুর অভাব ছিল। ভারতীয় শাস্ত্র এমনই একটা শাস্ত্র যাকে নিয়ে হচ্ছে গর্ব করা যায়। তো ভারতীয় শাস্ত্রের মধ্যে কী ছিল, কতটা এটা ডেভেলপ ছিল, এখানে বিজ্ঞান ছিল কি না, সেইগুলো নিয়ে আমি একটা ক্লাসে তোমাদেরকে আলাদা বলবো। এই ক্লাসে হচ্ছে সেইটাকে ঢোকাবো না। দেন তোমরা তাহলে বুঝতে পারবে যে ভারতীয় এই যে শাস্ত্রগুলো কতটা হাইলি ছিল, এদের এই পাশ্চাত্য শিক্ষা থেকেও ডেভেলপ ছিল। কিন্তু এইখান অবধি এসে এরা কি পাশ্চাত্য শিক্ষাটাকে হচ্ছে এখানে দিয়ে দিতে চাইছে। এই পাশ্চাত্য শিক্ষা এখানে লঞ্চ করার পেছনে তাদের যেই উদ্দেশ্য, মেকলের যেই উদ্দেশ্য, মেকলে এখানে কি বলছে, মেকলে বলছে যে এই পাশ্চাত্য শিক্ষা বা ইংরাজি শিক্ষা যদি আমরা ভারতীয়দেরকে দিই তাহলে কি হবে, ভারতীয়দের এখানে হচ্ছে রক্তবর্ণে ভারতীয় থাকলেও কিন্তু এরা রুচিতে হয়ে যাবে হচ্ছে ব্রিটিশ। অর্থাৎ এখানে থাকলেও বুদ্ধিমত্তায় হয়ে যাবে তারা হচ্ছে ইংরেজ। অর্থাৎ এখানে থাকলেও তারা হচ্ছে ভারতীয়রা ভারতে থাকলেও তারা ভারতের স্বাধীনতার কখনো কথা বলবে না। তারা ভাববে যে আমরা ব্রিটিশদেরই অংশ এবং হচ্ছে আমরা ব্রিটিশদের অধীনেই থাকবো। তো তারা হচ্ছে ভেবেছিল এইটা, কিন্তু বাস্তবে হচ্ছে সেটা হয়নি। ভারতীয় মানুষ ভারতীয়ই হবে, তাদের স্বাধীনতার দাবি তারা তুলবে না, তারা তুলবে, তারা একদিন ঠিক তুললো এবং হচ্ছে ভারত একদিন ঠিক স্বাধীনও হলো, সেটাও হচ্ছে আমরা দেখতে পেলাম। তো এই হচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে আরও কিছু হচ্ছে তথ্য। দেন এবার আসা যাক হচ্ছে ইংরাজি শিক্ষার প্রচার কীভাবে, এই যে এখান অবধি তো দেখলাম কি মেকলের প্রস্তাব অনুযায়ী, এবার কি হয়ে গেল যে হ্যাঁ না, এখানে ইংরাজি শিক্ষায় এবার থেকে প্রচার করা হবে। তো দেন তারপরে কি ইংরেজি শিক্ষা কীভাবে হচ্ছে প্রসার করা হবে সেইটা নিয়ে হচ্ছে এবার আলোচনা করব। দ্য গ্রোথ অফ ইংলিশ এডুকেশান, ঠিক আছে, ইংলিশ এডুকেশানের ক্ষেত্রে কীভাবে গ্রোথ আনা হলো, এবার হচ্ছে আমরা সেই জিনিসটা দেখব। কোম্পানি প্রথম থেকে কী ছিল, কোম্পানি বলতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ইংরেজি শিক্ষা প্রচারের ক্ষেত্রে প্রধান বাধা আছে, তিনি পছন্দ করতেন না, কোম্পানি পছন্দ করেনি যে ইংরেজি শিক্ষার গ্রোথ হোক, ঠিক আছে। ইংরেজি শাসন প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথেই আইন আদালত বিভিন্ন চারিদিকে হচ্ছে বিভিন্ন সেক্টর হতে শুরু করলো এবং এই সকল জায়গায় কাজ করার জন্য কি প্রয়োজন হলো, ইংরেজি শিক্ষিত মানুষের। অর্থাৎ যদি চাকরি পেতে চাও, যদি অর্থ ইনকাম করতে চাও, তাহলে হচ্ছে শিখতে হবে তোমাদেরকে ইংরেজি। তো এই ক্ষেত্রে কি ভারতীয় মানুষেরা ইংরেজি শেখার প্রতি আগ্রহটা আরও বেড়ে গেল এবং হচ্ছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হচ্ছে ইংরেজি শেখার জন্য দৌড়াতে শুরু করলো এবং হচ্ছে তারা ইংরেজি শিখতে শুরু করলো এবং বিভিন্ন সেক্টরে কাজকর্ম পেতে শুরু করলো আর সেখান থেকে হচ্ছে অর্থ উপার্জন করতে শুরু করলো। এক্ষেত্রে ইংরেজি শেখার ক্ষেত্রে ভারতীয় মিশনারিরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক আছে। 1800 খ্রিস্টাব্দে তোমার হচ্ছে শ্রীরামপুরে হচ্ছে ব্যাপটিক মিশন প্রতিষ্ঠা হয়েছিল, বর্তমানে শ্রীরামপুর কলেজ যেটা, সেইটা হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল। এছাড়াও 126টা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল যেখানে হচ্ছে ইংরাজি বিভিন্নভাবে ইংরাজি শেখানো হতো। ইংল্যান্ডের হচ্ছে মিশনারি সোসাইটি চুঁচুড়াতে প্রথমে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করলো, তারপরে হচ্ছে আরও 36টা বিদ্যালয় গোটা ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করতে শুরু করে দিল। এছাড়াও বিভিন্ন বেসরকারি বিদ্যালয়, এখানে ভারতীয় কিছু মানুষের উদ্যোগে এবং কিছু ব্রিটিশ কর্মচারীর উদ্যোগে বিভিন্ন বেসরকারি বিদ্যালয়েরও প্রতিষ্ঠা হতে শুরু করেছিল। তার মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কিছু ভারতীয় মানুষজন যারা হচ্ছে চাইছিল ভারতীয় মানুষেরা শিক্ষার আলোয় আসুক। তাদের নাম কি, তাদের নাম ছিল হচ্ছে রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর,
বাহাদুর তেজচন্দ্র রায়, জয় নারায়ণ, ডেভিড হেয়ার প্রমুখ মানুষেরা এই শিক্ষা যাতে নিতে পারে সেই দিকে হচ্ছে ভারতীয় মানুষের শিক্ষার জন্য ব্যক্তিগতভাবেও কিছু হচ্ছে স্কুল তৈরি করেছিল। এবং সরকারি নীতি, সরকারও হচ্ছে 1835 সালে ঘোষণা করে দিয়েছিল, সরকার হচ্ছে 1835 সালে মেডিকেল কলেজ অবধিও বানিয়ে দিয়েছিল, এবং 1842-এ কাউন্সিল অফ এডুকেশনে এখানে এর মধ্যে দিয়ে ঘোষণা করে দেয় সরকার যে যারা ইংরাজি শিখবে তাদেরকে এই চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তো এই হলো এইখানে হচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে দ্বন্দ্ব, আর কীভাবে প্রাচ্য শিক্ষাকে শেষ করে দিয়ে পাশ্চাত্য শিক্ষাকে হচ্ছে নিয়ে আসা হলো, সেইটা হচ্ছে আমরা আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে দেখলাম। তো তোমাদের আজকের ক্লাস কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও, ভালো লাগুক খারাপ লাগুক যেরকমই হোক না কেন তোমরা অবশ্যই জানিও। কেবল ইতিহাস নয়, আদার সাবজেক্টের ক্লাসও আমাদের চ্যানেলে হতে থাকছে, তোমরা সেইগুলো দেখে তোমাদের মতামত জানাতে থাকো। তবে আজকে এতটাই। আজকের নেক্সট ক্লাসে হচ্ছে আমরা শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান কিংবা হচ্ছে নারীদের অবদান শিক্ষার ক্ষেত্রে, নারীরা কতটাভাবে এগোলো, তাদের জন্য কী কী স্টেপ নেওয়া হলো, বিদ্যাসাগর কীভাবে এগিয়েছিল, রামমোহন রায় কীভাবে এগিয়েছিল, সেই সকল বিষয়গুলো আমরা দেখব। কিন্তু তবে আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।